নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা। গল্পের নাম চলন্ত জগৎ। ছোকরা মারাই গেল, রায়চৌধুরীদের ওই ছোকরা চাকরটা, রাধাপদ না কি যেন একটা নাম। ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি, নির্জলা সত্যি। না, কারো মারা যাওয়াটা কিছু অবিশ্বাস্য ব্যাপার নয়। অবিশ্বাস্য হচ্ছে ওর মারা যাওয়ার পদ্ধতিটা। এ যুগে এমনটা বড় দেখা যায় না। আরও আশ্চর্য, ছেলেটার পেটে পিলেও ছিল না, আর রায়চৌধুরীর সেজ ছেলের পায়ে বুটও ছিল না। তবু পটকা ছোঁড়া পট করে মরে গেল। কিন্তু সেজবাবুরই বা দোষ কি? এরকম ক্ষেত্রে কোন বাড়ির বাবুই বা মেজাজ ঠিক রাখতে পারত? আর ওরকম একটা ভূত চাকরকে দুঘা কষিয়ে না দিয়ে কে থাকতে পারত? হতভাগ্য ভূতটা যদি শুধু সেজবাবুকে হাসাবার জন্য স্রেফ মারা গিয়ে থাকে, কি আর করবার আছে সেজবাবুর? তবু রায়চৌধুরীরা চেষ্টা ত্রুটি রাখেনি। ডাক্তারও ডেকেছিলেন, জল বাতাস বরফ ওষুধ সব করেছিলেন, বাঁচল না। পরমাই ফুরলে কে আটকায়? অবশ্য এসবের কিছুই হতো না যদি না সেদিন সেজবাবুর নতুন ভাইরা ভাই সস্ত্রীক বেড়াতে আসতেন, আর যদি না সেজবাবু রাধাপদকে কড়া পাখির সন্দেশ আর ফুলকপির সিঙাড়া আনতে পাঠাতেন। কিন্তু ভবিতব্যকে কে রোখে? রাধাপদর নিয়তি খাবার আনতে গেল তো গেলই। এদিকে সেজ বৌদির চা দানিতে চা প্রথমে কড়া আর পরে শীতল হয়ে উঠল, আর সেজ বৌদি নিজে প্রথমে চঞ্চল, তারপর অধীর, আর শেষ অবধি তার আগুন হয়ে উঠল। তবু দেখা নেই রাধাপদর। সেজবাবুও বিচলিত আর বিপর্যস্ত। কতক্ষণ আর যাই কুটুম্বকে ফাঁকা গল্প করে আটকে রাখা যায়? রাখা গেলেও না শেষ অবধি। তারা রাত হয়ে যাচ্ছে বলে এর ছুতোতে অস্থিরতা প্রকাশ করে বিদায় নিল। বিদায় নিতেই সেজে বৌদি তারস্বরে ঘোষণা করলে, রাধাপদকে যদি বিদে না করেছ আমি জলগ্রহণ করব না। আর সেজবাবু, তিনি ওদের গাড়ি অদৃশ্য হয়ে যাবার পরেই যখন ক্ষিপ্ত মূর্তিতে শুধু গেটের কাছে দাঁড়িয়েছিলেন যে রাধাপদ এলে একবার দেখে নেবেন বলে, তখনই হতভাগ্য রাধাপদ সন্দেশ আর সিঙাড়া নিয়ে এসে দর্শন দিল। আর বোমা ফাটল। প্রচণ্ড চিৎকারে দেরির কৈফিয়ত চাইলেন সেজবাবু, কিন্তু না, কৈফিয়ত আর সেদিন দেয়া হয়নি। রাধাপদ অবকাশও পায়নি বেচারা। ও এসে দাঁড়ানোর মুহূর্তেই একটা প্রবল হুঙ্কার উঠল, আর পরক্ষণেই রাধা চৌধুরীদের গেটের সামনে শুধুমাত্র আঁক করে একটা শব্দের সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ল সেই সন্দেশ সিঙাড়া রাধাপদ সব। কথাটা এমন কিছু পাঁচজনের টের পাওয়ার কথা নয়। রায়চৌধুরীদের উঠোনে যদি কীর্তনের আসর বসত, হয়তো খবর দিয়ে না জানালে পাড়ার লোক টেরও পেত না। কিন্তু এ আলাদা ব্যাপার। গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যেন মাটি ফুঁড়ে ভিড় উঠল। হ্যাঁ, ভিড় জমল, না বলে ভিড় উঠল বলাটাই ঠিক। গেটের ঠিক বাইরেই একটা হইচই পড়ে গেল। সেজবাবু প্রমাদগণে ডাক্তার ডাকলেন, ওষুধ দিলেন, জল বাতাস বরফের জন্য হাঁকাহাঁকি করলেন, আর শেষ অবধি ঘরে গিয়ে পাখার স্পিড বাড়িয়ে দিয়ে হতাশ হয়ে বসে পড়লেন। ওদিকে স্বয়ং রায়চৌধুরী কর্তা নিভৃতে ডাক্তারকে নিয়ে পড়লেন। অবশ্য দরকার খুব ছিল না, ডাক্তার সেজকর্তার বন্ধু ছিল। অতএব স্বাভাবিক মৃত্যুর মরা রাধাপদ স্থানীয় সৎকার সমিতির সদস্যদের কাঁধে চড়ে চলে গেল শ্মশানে। আশপাশের আর সামনের যত বাড়ির বারান্দা ছিল, সেখানে ছবির মিছিলের মতো একটা স্তব্ধ জনতা নিথর হয়ে দাঁড়িয়ে দেখল। এই তো ব্যাপার, যা হবার হয়ে গেছে বলে মনকে সান্ত্বনা দেওয়াও
হয়ে গেছিল। কিন্তু গোল বাঁধল পরদিন সকালে। কোথার থেকে পাগলের মতো উদ্ভ্রান্ত বেশ বাসে ছুটে এলো রাধাপদর বাবার নিতাইপদ। নিতাইপদ গেটের সামনে মাথা খুঁড়ে, চুল ছেড়ে, বুক চাপড়ে এমন একটা ভয়ঙ্কর শোরগোল তুলে কাঁদতে শুরু করলো যে তখনও পাড়ার আর কোনো বাড়ির বারান্দা ফাঁকা রইল না। বুঝতেও বাকি রইল না কারোর কিছু। বুঝবে নাই বা কেন? পাড়াটা হচ্ছে যে একেবারে সভ্য ভব্য শিক্ষিত লোকেদের পাড়া। তাছাড়া দুসারি বাড়ির মাঝখানের রাস্তাটা মাত্র 20 ফুট চওড়া। রাস্তা সরু হোক, পাড়াটা ছবির মতো সুন্দর শৌখিন। প্রায় সব বাড়ি গড়তেই গোল বারান্দা, লোহার গেট, গ্যারেজ আর মোজেক মেঝে শোভিত। নতুন পাড়া বলতে গেলে অবসরপ্রাপ্ত উচ্চ রাজকর্মচারীদের বার্ধক্যের বারাণসী। শুধু রায়চৌধুরীরাই নাকি প্রাক্তন জমিদার, নইলে সামনের উনি প্রাক্তন জজ, তার পাশের উনি প্রাক্তন আইজি, এ পাশের উনি শেষ তক কিছুকাল এসডিও হয়েছিলেন, আর এধারের উনি প্রাক্তন হয়ে যাননি, এখনো হাইকোর্টে উনি প্র্যাকটিস করেন। ওরা ওদের মেয়ে ছেলে বউরা সব কিছু দেখলেন গোল বারান্দায় বুক ঝুঁকিয়ে ঝুঁকিয়ে। গতকালও দেখেছিলেন। চাপা একটা সন্দেহে গোলতানিও করছিলেন সবাই। আজ সবটাই স্পষ্ট হলো। সারা পাড়ায় একটা ধিক্কার ছিকারের চাপা একটা যেন ঝড় বইতে লাগলো। ওদিকে রাধাপদর বাবা বুক চাপড়ে চাপড়ে বুকে কালশিটে পড়ে গেল। কথায় বলে অনাথের ভগবানই সহায়, কিন্তু অনাথের ভগবান বোধ করি অনাথের বেশেই আসেন। পাড়ায় বস্তি নেই, তবু কোথার থেকে কতগুলো বস্তির ছেলে ছোকরা এসে জুটে গেল রাধাপদর বাবা নিতাইপদর আশেপাশে। নিতাইপদকে চাঙ্গা করে তুলল ওরা। রক্তের বদলে রক্ত চাই মন্ত্রে। বলল কেস করুক নিতাইপদ, ওরা লড়বে। গরিব বলে এত বড় নৃশংস অরাজকতা সইবে নিতাইপদ? কখনো না। যে ছেলেটা এরই মধ্যে একটু লেখাপড়া জানা, সে একখানা ফুলস্কেপ কাগজে অশুদ্ধ বানানে একটা অভিযোগপত্রই লিখে ফেলল, কাগজে ছাপবে। এখন বাকি শুধু পাড়ার মাতব্বরদের স্বাক্ষর নেওয়া। সবাই দেখেছে, বলল মদন নন্দী। তোমাকে সঙ্গে যেতে হবে, বলল রজনীপাল নিতাইপদকে। নিতাইপদ প্রতিহিংসার বুক বেঁধে উঠল। ফাঁসি কাটে লটকাবো ওকে, বলল সত্যচরণ। ফাঁসি যদি বা না হয় যাবজ্জীবন জেল, বলে মানিকলাল। বড় লোক বলে পার পাবে ভেবেছে, ঘুঘু দেখেছে, এবার ফাঁদ দেখুক বাছাধন। শালার বাবুদের জ্যান্ত কবর দিলে রাগ যায় না, বলল সুধীর, রামলাল আর নয়নচাঁদ। একবার বাবুদের সইগুলো হাতে আসুক, দেখিয়ে দিচ্ছি মজা। উন্মত্ত শোকে বিপর্যস্ত মূর্তি নিতাইপদ ফ্যাল ফ্যাল করে তাকাতে চলল ওদের সঙ্গে। কিন্তু কোথায় স্বাক্ষর? পাগল নাকি? এইসব গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর কি মাঠের দুব্য ঘাস যে ছেড়ে আনলেই হলো? ওরা বললেন ওরা তো কেউ তেমন প্রত্যক্ষ দেখেননি, আর আইনজ্ঞ লোক ওরা। প্রত্যক্ষ না দেখে কখনো খপ করে একটা সই বসিয়ে দিতে পারেন? প্রাক্তন জজ বললেন, আমি বাবু তখন বাড়িতেই ছিলাম না, ফিরে শুনলাম বটে কি একটা স্যাড ব্যাপার হয়ে গেছে। কিন্তু যাই বলো বাপু, স্পষ্ট চোখে না দেখলে কি করে? একই কথা বললেন সবাই। স্পষ্ট চোখে না দেখে অভিযোগপত্রে স্বাক্ষর দেওয়াটা সম্ভব নয়। রোখা ছেলে মালিকলাল প্রাক্তন এসডিওকে বলল, জানেন আপনি রাধাপদ ছিল এই নিতাইপদর একমাত্র ছেলে। ধারণা করতে পারেন আজ কি অবস্থা এদের? হাউ হাউ করে কেঁদে উঠল নিতাইপদ। বাবু, বুকের হাড় ভেঙে গেল, আমার চোখের দৃষ্টি ঘুচে গেল। পদ আমার পেটের ভাত, পরনের কানি। আমার সেই জল জ্যান্ত ছেলেটা জুতোর ঠক্কর মেরে মেরে পেরে ফেললো। বাবু, জগতে কি ধর্ম নেই, আইন নেই? আপনারা এর প্রতিকার কি করবেন না? বিব্রত প্রাক্তন এসডিও বললেন, দেখো আমি একা কি করতে পারি, বরং কিছু সাহায্য
সাহায্য, টাকার সাহায্য, ভিক্ষে। মালিকলাল রক্ত চোখে বক্তৃতা শুরু করে দেয়। গরিবকে আপনারা বুঝে এইরকমই ভাবেন বাবু? দুটো টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান? গরিবের প্রাণ খোলাকুচি। জানেন আজ রাধাপদ তৃষিত আত্মা কি চাইছে? চাইছে রক্তর বদলে রক্ত। ওই পাষণ্ড চৌধুরী বাবুদের উচিত শাস্তি না হলে সে আত্মা শান্তি পাবে না। এসডিও প্রায় হাসির মতো করে বললেন, না হলে আমি আর কি করতে পারি? আপনারা চোখে দেখে ঝঞ্ঝাটের ভয়ে সাক্ষী দেবেন না? আপনারা না বিদ্বান, শিক্ষিত? এবার এসডিও ভুরু কোচকাল, তারপর বলল, আমার বাড়ির সামনে গোলমাল করো না। বলেছি তো এসব ঝামেলার মধ্যে আমি নেই। 5-10টা টাকা বরং দিতে পারি, পাড়া থেকে কিছু চাঁদা তোলো। নিতাইপদ একটু আগে অনেক বড় বড় কথা শুনেছে, তাছাড়া মনটা খারাপ। তাই বলে উঠল, বাবু আপনার ঘরে তো ছেলেপিলে আছে, কি করে টাকার কথা বললেন? টাকায় কি পুত্রশোক নিবারণ হবে? এসডিও বললেন, সে তো সত্যি, তবে থাক। উকিলবাবু বললেন, ওসব নালিশ ফালিশের মধ্যে গিয়ে কি হবে বাপু? বরং এই সময় চৌধুরীদের মোচড় দিয়ে কিছু টাকা আদায় করে নিতে পারতে। নিতাই আরেকবার হাউমাউ করে কাঁদল। আমি টাকা চাই নে, আমি ন্যায্য বিচার চাই। উকিল কিছু বলতে যাচ্ছিলেন, নিতাইপদর পৃষ্ঠপোষকবর্গ বলতে দিল না। তারা নিতাইকে হ্যাঁচকা মেরে টেনে নিয়ে দলের মধ্যমণি করে বেরিয়ে পড়ল স্লোগান দিতে দিতে, জুলুমবাজি চলবে না, খুন করে কেউ পার পাবে না, আমরা লড়ছি, লড়বো, মারবো, ভাঙবো, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। বাতাসে বাতাসে স্লোগানের প্রতিধ্বনি উঠল। নিতাইপদ মন্ত্রাহতের মতো চলল ওদের সঙ্গে সঙ্গে। ছেলেগুলোকে ওর দেবদূত বলে মনে লাগছিল, আর এমনও মনে হচ্ছিল যে রাধাপদকে বুঝি পাইয়েই দেবে ওরা। ওদের সকলের মুখগুলো যেন রাধাপদরই মতো। আহা, রাধাপদকে বুঝি কোনোদিন ভালো করে তাকিয়ে দেখেওনি নিতাইপদ। একদিন দুটো ভালো মন্দ খেতেও বলেনি। প্রাণের মধ্যে হাহাকার করতে থাকে। আর একটা বারের জন্য যদি ফিরে পেত নিতাই ওকে। সারাটা বেলা রোদে টহল দিয়ে 7 পাড়া ঘুরে ঘুরে কাহিল হয়ে ঢুকলো ওরা চায়ের দোকানে। নিতাইপদের জন্য 1 কাপ চায়ের অর্ডার দিয়েছিল। নিতাই হাউমাউ করে কেঁদে বলল, গঙ্গায় একটা ডুব দিয়ে আসি বাবু। সে তো আমার ছেলে, ছেলে না বাপ ছেলে, আমি তার ছেলের কর্তব্য করি। ওরা একজন ডবল কাপ খেয়ে নিল। রাধাপদর মৃত্যু কাহিনীটা যদি বানানো গল্প হতো তাহলে হয়তো গুছিয়ে ভালো মতো একটা পরিণতি খাড়া করা যেত, কিন্তু বানানো নয়, নির্জলা সত্যি। তাই কোন সূত্র ধরেই অনন্ত ঈশ্বরের সুবিচার দেখিয়েও রায়চৌধুরীর সেজ ছেলের কিছু করা গেল না। নিতাইপদর শহীদরা প্রথমটা চা আর ফুচকা খেতে খেতে পরামর্শ ভাসতে লাগলো কি করে বেটা বড় লোককে শাস্তি দেওয়া যায়। তারপর কেমন করে যেন প্রসঙ্গান্তরে তারা সব চলে গেল। একজন হঠাৎ প্রস্তাব করলো, দূর মাইরি, সারাদিন টোটো কোম্পানি করে মেজাজটাই বিগড়ে গেল, চল মধুবালার নতুন ছবিটা দেখে আসি। সমস্বরে সমর্থন উঠল, ঠিক হ্যায়, জিতা রহো। ব্যাস, যে কথা সেই কাজ। আর দেরি করলে টিকিট পাওয়ার আশা দুরাশা। এই বেলা লাইন দিয়ে যেতে হবে। নিতাইপদ মুছে গেল ওদের পটভূমিকার থেকে। না যাওয়াই আশ্চর্য। কোথায় মধুবালা আর কোথায় নিতাইপদ? নিতাইপদ কদিন ধরে কেঁদে কেঁদে বেড়ালো, কিন্তু তার উৎসাহদাতাদের টিকিটিও দেখতে পেল না। গ্যাংকে গ্যাং হওয়া। কেউ বলল সেজবাবু নাকি ওদের ধরে আচ্ছা করে শাসিয়ে দিয়েছে। কেউ বলল সম্পূর্ণ উল্টো, সেজবাবু ওদের ফিস্টি খাবার টাকা দিয়েছে। ঈশ্বরই জানেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। নিতাই শেষ পর্যন্ত একদিন পুত্র শোকের জ্বালা চাইতেও তীব্রতর জ্বালায় কাতর হয়ে বাবুদের বাড়ি বাড়ি ধর্ণা দিতে এলো, তাদের পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে। কিন্তু এই দ্রুত ধাবমান পৃথিবীতে
পূর্ব কথা মনে রাখবার অবকাশ আর কার কতটুকু। 5 টাকার সাহায্যের কথা দূরে থাক, নিতাইপদ নামটাই মনে পড়ল না কারুর। চেনা করাতে হলেও রাধাপদর পরিচয় দিয়ে, কিন্তু রাধাপদর নামটাও যেন এখন আর কারো সহ্য হলো না। কেউ কেউ তাড়াতাড়ি একাধটা সিকি বা আধুলি ফেলে দিয়ে ভারী মুখে বললেন, এর বেশি আর পারবো না, অন্য বাড়ি দেখো। কেউ কেউ বেজার মুখে মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন, এখন শেষ মাসে সাহায্য করব কোথা থেকে? নিতাইপদ একটা হতাশ নিঃশ্বাস ফেলে সিকি দুয়ানিগুলোকে গুনতে গুনতে ভাবল, কি ভুলই হয়ে গেছে সেদিন। চৌধুরীদের ওখানে গিয়ে মোচড় দিতে পারলে কতটাই না জানি আদায় হতো। যতই হোক, ওরা তো বড় লোক, ওদের হাত ঝাড়লেও পর্বত। এই মর্মস্পর্শী গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।